কত মেঘ দেখো, আমাদের সবাই বিদায় জানাতে এসছে মেঘালয় থেকে। আর এই ব্রিজটা কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। নিচে ডাউকি নদী, ওয়াহ সবুজ জল সবুজ জল। আমরা যখন কাছে গিয়েছি এত পরিষ্কার এত স্বচ্ছ জল আমি আগে কোনো নদীর দেখিনি। লোকেদের পাহাড়ে এলে মাইলেজ কমে যায়, আমার ছোটো ভাইয়ের কিন্তু মাইলেজ বেড়ে যায় পাহাড়ে এলে। ল্যান্ডস্লাইড হয়েছে নাকি, কি হয়েছে? পাথর ভাঙছে, পাহাড় ভাঙছে। হোয়াট আ ভিউ। সেই দিকে পাহাড়টা বুঝতে পারছো, দূরের পাহাড়ে পুরো ঘর ভর্তি। তো নিয়ে নিয়েছি এখন মোমো, কলা পাতায় এরকমভাবে মোমো দিয়েছে, পুরো গরম ভাব উঠছে। তো কামাখ্যা টেম্পলের একটু দূরে হোটেলটা বুক হয়ে গেছে আমাদের, সুমন ঘোষের নামে রুম বুকিং আছে। মেঘালয় সিরিজের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের পার্টে দেখেছিলে আমরা ডাউকি এবং বাংলাদেশ বর্ডার ঘোরা কমপ্লিট করেছিলাম। আজকের জার্নিটা হবে গুয়াহাটির উদ্দেশ্যে। তো আজকের জার্নিটা জাস্ট এনজয় করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাইম হচ্ছে 2:11 আর আমরা ডাউকি থেকে বেরোচ্ছি এখন। প্রচণ্ড গরম, তার মধ্যে না চান হয়েছে না খাওয়া হয়েছে। তো এই প্রথম আমরা যেখানে বাইক রেখেছিলাম সেখানে কিন্তু কোনো রকম পার্কিং নিল না। এটাই প্রথম হলো পুরো মেঘালয় সিরিজে। আমি তো ভেবেছিলাম যে পার্কিং নেবে 50-100 টাকা, কিন্তু দেখলাম যে না, কোনো পার্কিং চার্জ কিন্তু নেয়নি। ব্রিজটা ক্রস করে জাস্ট 2 মিনিটের পরেই কিন্তু পার্কিং তোমরা পেয়ে যাবে। ওরে বাবা, আর এই ব্রিজটা কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। নিচে ডাউকি নদী, ওয়াহ সবুজ জল সবুজ জল। আমরা যখন কাছে গিয়েছি এত পরিষ্কার এত স্বচ্ছ জল আমি আগে কোনো নদীর দেখিনি। এখনো পর্যন্ত আমরা এই খারাপ রাস্তাটা ছেড়ে বেরোতে পারিনি। যেরকম খারাপ রাস্তা সেরকম জাম, তবে যাওয়ার সময় যেই জামটা পেয়েছি সেই জামটা কিন্তু এখন আর নেই। আর এখানকার গাড়ির নাম্বার প্লেট দেখো, মেঘালয়ের ML মেঘালয়া। বাদলোं का घर भाई, बादलों का घर में अभी हम घूम रहे हैं। টাইম হচ্ছে এখন 2:43 আর আমরা ডাইরেক্ট কামরূপ কামাখ্যা টেম্পল মেরেছি। তো ওখান থেকে ডিস্টেন্স ছিল 188 কিলোমিটার, আর এখান থেকে এখনও বাকি আছে 178 কিলোমিটার। চলো তো এবারে মোটামুটি একটু ভালো রাস্তা পেয়েছি, তবে গাড্ডাগুড্ডি কিন্তু রয়েছে। আর এই আলো ছায়ার মধ্যে এই গাড্ডাগুলোকে মানে জাস্টিফাই করা ভীষণ কঠিন। আর এদিকে দেখো চাঁদ উঠেছে, 2:49 এখানে চাঁদ উঠে গেছে, মানে ভাবা যায়। সেই সকালবেলা একটা বিস্কুট খেয়েছিলাম দাঁড়িয়ে, তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত আর কিচ্ছু খাওয়া হয়নি। এদিকে একটা দোকানপাট দেখতে পাচ্ছি না। ডাউকিতে দোকান ছিল, তবে ওখানে বলছে যে ভাত পাওয়া যাবে, তাও ভাতের দাম 250 টাকা প্লেট। তো ভাত খেলে এক তো ঘুম পাবে, আর 250 টাকাতে ভাত খাওয়ার কোনো ইচ্ছাও হয়নি কারণ। তো রাস্তার ধারে ভাবলাম যে দোকানপাট পেলে দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো, কিন্তু দোকানপাট তো নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। কত লরি দাঁড়িয়ে আছে দেখো, সব লম্বা হয়ে 2 কিলোমিটার প্রায় আমি চলে এলাম। লম্বা লাইন হয়েছে লরির, এই দেখো আগে এখনও পর্যন্ত আছে। এখানে কী ব্যাপার আমি বুঝতে পারছি না, এত লরির জাম কেন? জাম বলতে রাস্তা ফাঁকাই আছে, সব দাঁড়িয়েই আছে স্টিল। তো আমরা কিন্তু এই রোড দিয়ে যাওয়ার সময় যাইনি, আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি সাইড সিন ঘুরতে ঘুরতে পাড়ার ভিতরের রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে মেন রোড, আর মেন রোডের কন্ডিশন কিন্তু পাড়া রোডের থেকেও খারাপ। পাড়া রোডে তবু ভালো রাস্তা ছিল, বাঁক বুক বেশি ছিল বলে স্পিডে যাওয়া যায়নি। এখানে বাঁক বুক তো অত নেই, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ, গাড্ডা গুড্ডি রয়েইছে। এতক্ষণ পর কিন্তু আমরা ভালো রাস্তা পেয়েছি, আর 165 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে কামাখ্যা টেম্পলের। যত উপরের দিকে উঠছি আবার ঠান্ডা বাড়ছে। টাইম হচ্ছে এখন 3:34 আর আমরা একটু রাস্তার ধারে দাঁড়িয়েছি, কোনো খাবারের দোকান তো পেলাম না। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, আবার জ্যাকেট ট্যাকেটগুলো সব পরেছি, নিচে প্রচণ্ড গরম, যত উপর দিকে উঠছি তত ঠান্ডা বাড়ছে। জ্যাকেট ট্যাকেট আমরা সব পরে নিয়েছি, আর ঠান্ডা সেরকম লাগছে না। এবারে আমাদের একটু খাবার দাবারের দোকান পেলে খুব ভালো হয়। মনে হচ্ছে আজকে আর খাবার জুটবে না আমাদের ভাগ্যে, কারণ এত বেলা 3:33 হয়ে গেছে একটা বিস্কুট খেয়ে। ভাবা যায়, ওই জন্য বলে না পকেটে পয়সা থাকলেই সব কিছু হয় না।
এইদিকে রাস্তাটা এমনই যে একটা না দোকান পাচ্ছি না কোনো হোটেল পাচ্ছি, কিচ্ছু নেই। আবারও কিন্তু সেই খারাপ রাস্তায় চলে এসেছি আমরা। আমি ভাবলাম যে চলো এই রাস্তাটা কমসে কম পাওয়া যাবে না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো। কোথা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এই রোডই আবার কানেক্ট করে দিয়েছে। কি অবস্থা! এক তো ওইদিকের রাস্তা খারাপ, আবার এদিকে 5-6 কিলোমিটার এরকমই পুরো অফরোডিং রয়েছে। অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আমাদের। সূর্যমামা সামনে থেকে চলে এসেছে, সূর্যের তেজটা দেখো, তাকানো যাচ্ছে না ভাই। কি রাস্তাই দেখতে পাচ্ছি না আমি, এত রৌদ্রের তেজ, বাপরে বাপ। তার মধ্যে রাস্তা খারাপ তো রয়েইছে। এই দেখো সব রাস্তা তৈরি হচ্ছে, কিরমভাবে রাস্তা তৈরি হচ্ছে দেখো, পুরো লোহার নেট বিছাচ্ছে, নেট বেছানোর পর তার উপরে এরকম পিচ দিচ্ছে, পাথর দিচ্ছে। ও গাড়িটা যাচ্ছে দেখো ধুলো উড়িয়ে, বাপরে বাপ। আমি দাঁড়িয়ে পড়েছি ধুলো দেখে, দাঁড়ালেও হবে না, আমাদের এখনো অনেক রাস্তা বাকি। এখানে পাহাড়ের গাড়িগুলোর চাকা দেখো, এটা কিন্তু অল্টো, ঠিক আছে, মারুতি সুজুকি অল্টো। তার চাকাগুলোকে এত সুন্দর করেছে, মনে হবে কি না গাড়ি, সকার টকার সব উঁচু করে দিয়েছে আর কি। আরে বাবা, এখানে আবার কী হলো, এত ভিড় কেন? কে মারা গেছে, সব ফুল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ও ওই পাহাড়ের উপরে চার্চটা দেখো, যেরকম মেঘ হয়েছে ব্যাকগ্রাউন্ডে, নীল আকাশ, দারুণ লাগে চার্চটা। সেই জন্য তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই একবার। আমরা একদম নিচে, মানে বাংলাদেশটা হচ্ছে সমতল, ইন্ডিয়ার শেষ আর বাংলাদেশের শুরু, সেই সমস্ত জায়গাতে তোমাদেরকে ভিজিট করালাম। সেই জায়গাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, এবং বাংলাদেশি বন্ধু আমার কতজন আছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা। ওয়াও, কত মেঘ দেখো, আমাদের সবাই বিদায় জানাতে এসছে মেঘালয় থেকে। বিদায় মেঘালয়, আবার আসা হবে। তো আজকে কিন্তু আমরা আসামে চলে যাব, তো মেঘালয়কে ছেড়ে বেরিয়ে যেতে চলেছি আজকেই। এত মেঘ কিন্তু আমরা যেই থেকে এসেছি মেঘালয়তে, এই প্রথম দেখছি এত মেঘ। তো এই হচ্ছে লাস্ট ভিউ মেঘালয়ের। ওইদিকে সূর্যমামা রয়েছে, আর কত দারুণ লাগে, একটা পাহাড় শেষ আর একটা শুরু। চলো, তো আমরা বেশিক্ষণ টাইম কাটাতে পারবো না, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে। আর যত সন্ধে হবে কিন্তু ঠান্ডাও বাড়বে, আর এদিকে কুয়াশার লেভেলও অনেক হাই, কুয়াশা মেঘ তো রয়েইছে। দারুণ লাগছিল জায়গাটা, যার জন্য আমি থাকতে পারলাম, দাঁড়িয়েই পড়লাম, নাহলে আমরা কন্টিনিউ করছিলাম। বাইকে এখনও পর্যন্ত আমার 3টে কাটা পেট্রোল রয়েছে। আমি কবে তেল ভরিয়েছি সেটা ভুলে গেছি আমি, সম্ভবত পরশু দিনকে আমি তেল ভরিয়েছিলাম। লোকেদের পাহাড়ে এলে মাইলেজ কমে যায়, আমার ছোটো ভাইয়ের কিন্তু মাইলেজ বেড়ে যায় পাহাড়ে এলে। অন্য হাইওয়ের তুলনায় পাহাড়ে বেশি মাইলেজ দেয় আমাকে, কেন আমি জানি না। সূর্যের আলো পড়ে মনে হচ্ছে সেই স্নো ক্যাম্প মাউন্টেন। তো আর কিছু ঘন্টার মধ্যে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাব, তখন কিন্তু এইসব সিনিক বিউটি, এরকম সুন্দর পাহাড়ি কার্ভ, এইসব জিনিসগুলোকে কিন্তু খুব মিস করবো আমরা বাড়ি গিয়ে। যতটা পাচ্ছি দু চোখ ভরে দেখে নেওয়ার চেষ্টা করছি মেঘালয়কে। কি হলো এখানে আবার? ল্যান্ডস্লাইড হয়েছে নাকি? কি হয়েছে? পাথর ভাঙছে, পাহাড় ভাঙছে। कब तक लगेगा? 10-15 मिनट लगेगा, শুয়ে পড়ে এখানে। সামনে পাহাড় ভাঙছে, যার জন্য কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। 10-15 মিনিট টাইম লাগবে এখন। তো ভাবছি এখানে একটু দাঁড়িয়ে যাই, রেস্ট নিই। আর এখানে বেশ ভিউটাও ভালো আছে। চলো, ছেড়েছে ভাই, ছেড়েছে, বেরিয়ে যাই ফটাফট। ওরে বাবা, ধুলো ধুলো খেয়ে খেয়ে আমরা শেষ, মানে ধুলো খেয়েই পেট ভরিয়ে নিতে হবে আজকে, আর কিছু করার নেই। কিছু খাবার তো আর পেটে যায়নি এখনো পর্যন্ত, আর আগেও মনে হচ্ছে যাবে না। কোনো দোকানপাটই নেই তো কি খাবে আর। এই কোনো একটা পাহাড়ের মাথায় পাথর ভাঙছে, এই দেখো সব পড়ে আছে পাথরগুলো। রাস্তা তৈরি হয় বলে পাহাড়গুলোকে কেটে কেটে কি অবস্থা করছে বুঝতে পারছো? পুরো খাড়াইভাবে কেটে রেখে দিয়েছে পাহাড়টাকে। রাস্তা তৈরি হলে আমাদেরই সুবিধা, সেটা মানছি, কিন্তু পাহাড় যদি সব কেটেই দেবে তাহলে রাস্তা তৈরি করে লাভটা কি?
তো আমাদের এত রাস্তা বাকি কলকাতা যাওয়ার জন্য। আমরা যেখানে ছিলাম সেখান থেকে যদি আমরা কলকাতা সোজাসুজি যেতাম, মানে বাংলাদেশের উপর দিয়ে, খুব বেশি হলে 5 থেকে 600 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা কলকাতা পৌঁছে যেতে পারতাম। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ম্যাপের একদম যে ডান দিকের পোর্শনটা, একদম ওই ডান দিকের কোণে গেছিলাম, মানে শেষ পোর্শন ওখানেই, বাংলাদেশ শুরু আর ইন্ডিয়া শেষ। তো এই দেখো, আমরা কিন্তু এই হোমস্টেটাই ছিলাম কালকে রাত্রিরে। 2000 টাকা করে নিয়েছে। আর এখানে সবেমাত্র আমরা এসে পৌঁছালাম, টাইম হচ্ছে 4:37। আমরা চেষ্টা করছিলাম যে দিনের আলোয় যত তাড়াতাড়ি সম্ভব যতটা রাস্তা পারবো কভার করে রাখতে পারি, কিন্তু বেশিক্ষণ আর কভার হবে বলে মনে হচ্ছে না। সন্ধ্যে প্রায় হয়ে এসেছে, এদিকে একটু অস্ত চলে গেছে অলরেডি। তো রাত্রিবেলা কিন্তু জঙ্গলের রাস্তাতে রাইড করা ভিতরে রিস্কের, অলরেডি জানি নেই কোথায় কি ঘাস থাকবে আমি বুঝতেই পারছি না। আকাশের কালারটা দেখো, দারুণ, পুরো অরেঞ্জ কালারের আকাশ হয়ে আছে। এই পাহাড়গুলোকে আমরা একটু আগে পর্যন্ত কত সুন্দরভাবে এনজয় করছিলাম, এখন দেখো অন্ধকার হতে না হতেই পুরো একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি করেছে। তো টাইম হচ্ছে এখন পুরো 5টা, আর আমরা একটু খাবার দাবার দোকান দেখতে পেয়ে দাঁড়িয়েছি। অনেক কষ্টে একটা খাবারের দোকান পেয়েছি, তো এখানে যা কিছু খাবো আগে, তারপর রাইডটা কন্টিনিউ করবো। তো নিয়ে নিয়েছি এখন মোমো, কলা পাতায় এরকমভাবে মোমো দিয়েছে, পুরো গরম ভাব উঠছে, তার সাথে চাটনি। তো চলো আগে মোমোটা খাওয়া যাক, তারপর কথা হচ্ছে। চলো, টাইম হচ্ছে 5:25, আর আমরা এখানে মোমো টোমো খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি। এবারে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবে এই ঠান্ডার মধ্যে কিন্তু মোমোটা খেতে বেশ দারুণ লাগছিল। গরম গরম মোমো ছিল একদম। পাহাড়ে রাত্রিবেলা গাড়ি চালাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ভালো রাস্তা থাকতে থাকতে মাঝে মাঝে এমন পাথর টাথর পড়ে আছে না, মানে ভীষণ রিস্কের ব্যাপার। আমি এক্ষুনি পড়তে বেঁচে গেলাম, জাস্ট পুরো রাস্তাটা পুরো পাথর, বড় বড় পাথর পড়ে আছে। এবারে গাড়ি স্পিডে থাকলে ওটা পড়তাম শিওর, কিন্তু গাড়ি অনেকটাই স্লো ছিল বলে জাস্ট বেঁচে গেছি আর কি। এখন সব লাইন দিয়ে গাড়ি নামছে। মেঘালয়ের এই সাইডটা রোড কন্ডিশন কিন্তু বেশ খারাপ, রাস্তা মানে খুব কমই আমরা ভালো পাচ্ছি। মানে এই দেখো সামনে আবারও খারাপ, লম্বা জাম, তার উপরে আবার মাঝে মধ্যে ভালো থেকে যখন খারাপ হচ্ছে ওটা সব থেকে বেশি রিস্কের। তো যেখানে আমরা মোমো খেলাম, 5 পিস মোমোর প্রাইস নিয়েছে 60 টাকা। তো এখানে সব জিনিসের দামই একটু বেশি। আমরা লাস্ট 8 পিস মোমো খেয়েছিলাম 60 টাকায়, এখানে 5 পিস মোমোই 60 টাকা নিয়ে নিল। আজকে হোটেল ঢুকতে 11টা-12টা বাজবে, কিচ্ছু করার নেই, রাস্তার কন্ডিশন খুব খারাপ। রাত্রির বেলা আবার লম্বা গাড়ির জাম লেগে যাচ্ছে। ওরে বাবা, যেখানেই রাস্তা খারাপ সেখানে লম্বা লাইন। প্রথম গাড়িটা স্লো করলে সব গাড়ি স্লো হয়ে যাচ্ছে, যারা সে ট্রেন গাড়ি যাচ্ছে। এখনও পর্যন্ত 122 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, মাত্র 8 কিলোমিটার ডিস্টেন্স কমপ্লিট করতে পেরেছি আমরা। 5:47 হয়ে গেছে। তো গাড়ির এত চাপ, আমরা একটু দাঁড়িয়ে গেছি একটু, মানে 4 চাকা চলেছে তো চলেছে, আর দাঁড়িয়েছি বেসিক্যালি এই জিনিসটার জন্যে। তোমাদের একটু ভালোভাবে দেখাই, এই দেখো হোয়াট আ ভিউ। সেই দিকে পাহাড়টা বুঝতে পারছো, দূরের পাহাড়ে পুরো ঘর ভর্তি, মানে লাইট জ্বলে আছে, দারুণ লাগছে। মনে হচ্ছে সেই রাইস ল্যাম্প কেউ পাহাড়ে বিছিয়ে দিয়েছে। তো টাইম হচ্ছে এখন 6:33, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি হোটেল দেখছিলাম যদি কম বাজেটে হোটেল পাওয়া যায় কামাখ্যাতে, তো হোটেল কিন্তু কমের মধ্যে পেলাম না। অনেকজনকে ফোন করলাম, একটা পেলাম 1000 টাকায়, তার আবার বাইক পার্কিংয়ের জায়গা নেই। এটাই তো সমস্যা, নাহলে ওটাতেই চলে যেতাম আমরা। যা ঠান্ডা কাটিয়ে এসছি আমরা উপরে, তার তুলনায় এই ঠান্ডা কিছুই না আমাদের কাছে। বাবা, রাস্তা খারাপ, সামনেই শিলং আসছে, যার জন্য কিন্তু রাস্তার জাম প্রচুর হচ্ছে। ওয়েলকাম টু শিলং। আমাদের বাম দিকের গাড়িগুলো দেখো ঠায় দাঁড়িয়ে আছে, এত জাম এখানে। আমরা যা রাইট সাইডে যাচ্ছি, আর পুরো গুগল ম্যাপ ডিপ লাল হয়ে আছে, মানে এরকম আমি কখনো দেখিনি যে ডিপ লাল হয়ে থাকতে। 3 থেকে 4 কিলোমিটার কিন্তু আমি ডান দিক দিয়ে যাচ্ছি, আর গাড়ির জাম এখনও শেষই হয়নি। কত দূর পর্যন্ত যে জাম লেগে আছে তার ঠিক নেই।
বাইক হয়ে কিন্তু বেশ সুবিধাই হয়েছে আমাদের, 4 চাকা হলে এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আমরা যেদিনকে শিলংয়ে আসি সেদিনকে রাত্রিবেলা ঢুকেছিলাম বলে এই রুটগুলো কি জাম হয় আমরা বুঝতেই পারিনি, পুরো ফাঁকায় ফাঁকায় গেছি। আর এখন দেখো সিকিমেও জাম ছিল, দার্জিলিংয়েও জাম থাকে, তবে এইরকম জাম আমি দেখিনি যে স্টিল গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলে এসেছে শিলংয়ের একটা পেট্রোল পাম্পে, এখানে 96 টাকা লিটার চলছে। তো আমি ভাবছি যেহেতু আমরা আসামে ঢুকে যাব, আসামে গেলে আবার 98 টাকা 99 টাকা লিটার হয়ে যাবে, তো সেই জন্যে আমরা এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নিই। चलो देखा जाए कतटा तेल जाए हमारे। यहाँ पे पेट्रोल का प्राइस बहुत कम है, थोड़ा नीचे चले जाएंगे तो और ज़्यादा हो जाएगा, इसलिए भरवा लेते हैं। बस 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 कितना हुआ? 650। ठीक है, 3 बाइक का एक जन ही पेमेंट करेगा, 3 बाइक है ना। चलो 650 টাকা তেল লাগলো আমাদের এখানে। 650 হয়েছে আমার, 650। 2000 years later। তো আমার এখানে 650 টাকায় ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এটাই কিন্তু যদি আমি আসামেই করতাম তাহলে কিন্তু 700 থেকে 750 টাকা খরচা হতো, আর যদি এটা ওয়েস্ট বেঙ্গলে করতাম তাহলে 800-র উপরে চলে যেত। চলো 650 আমার, 650। চলো বেরিয়ে যাই। তো মেঘ আমাদের কিন্তু বিদায় জানাতে চলে এসেছে, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। এতক্ষণ উপরে বৃষ্টি ছিল না, রাস্তা দেখো পুরো ভিজে, আর গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে এখন। যদি জোরে এসে তাহলে কিন্তু ফুল কেস খেয়ে যাবো আজকে। একে তো ঠান্ডা রয়েছে মোটামুটি, তার উপরে আবার যদি বৃষ্টি হয় তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। মেঘালয়ের এটাই হচ্ছে মজা, কখন মেঘ হবে কখন বৃষ্টি হবে বোঝা খুব মুশকিল। এই সামনেতে বুঝতে পারবে, মেঘগুলো উড়ে উড়ে আসতে দেখো, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আমরা মেঘালয় 2 দিন 3 দিন ভোর ঘুরছি, এরকম সিন কিন্তু এই প্রথম দেখলাম। মেঘ রাস্তার মধ্যে চলে এসেছে, কালকে এসেছিল, কিন্তু আজকে দেখি শিলং থেকে নামার সময়ও মেঘ আমাদের সাথে সাথে চলেছে। এই দেখো সেই ব্রিজটাই চলে এসেছি আমরা। ইন্ডিয়ার ফ্ল্যাগ বলছিলাম যাওয়ার সময়, যে ইন্ডিয়ার ফ্ল্যাগের মধ্যে লাইটিং দেওয়া আছে, নিচে কি একটা লেক না নদী কিছু একটা আছে, অন্ধকারের জন্য সেরকম কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার এই ব্রিজটার কি নাম ঠিক জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানাতে পারো আমাকে। টাইম হচ্ছে পাক্কা 8টা, আর আমরা ঠিক উমিয়াম লেকের পাশে দাঁড়িয়েছিলাম। উমিয়াম লেক এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, রাত্রির জন্য ক্যামেরায় বোঝা যাবে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা কামাখ্যার কাছাকাছি একটা হোটেল বুক করে নিয়েছি। তো 1000 টাকা চাইছে, দেখা যাক ওখানে গিয়ে। বলছে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, যেহেতু আমাদের যেতে অনেকটা রাত হয়ে যাবে সে কারণেই ভাবলাম যে হোটেলটা বুক করে নেওয়া দরকার, কারণ রাত্রি হলে আবার হোটেলের রেট অনেকটা বেড়ে যায়। তো ওয়ো থেকে আমরা বুক করেছি, এবারে দেখা যাক ওর এক্সপিরিয়েন্স কীরকম। ওয়োতে বললো আমাকে 955 টাকায় এসি রুম, তবে আমি হোটেলে ফোন করলাম, হোটেলের নাম্বার দেওয়ার পরে বলছে না 1200 টাকা লাগবে। এটাই হয় ওয়োতে প্রতিবার, কিন্তু এছাড়া কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আমরা NH6-এ চলে এসেছি, আর NH6-এ আসা মাত্র একদিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা এবং একদিক দিয়ে আসার রাস্তা শুরু হয়ে গেছে। তো এটা একটা বেশ ভালো, তবে এই রাস্তার একটাই কন্ডিশন খারাপ, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, রাস্তার মধ্যিখানে পুরো খুলে রেখে দিয়েছে, যার জন্য কিন্তু বাইক স্কিড করার চান্স ভীষণ। যাই হোক চলো, গুয়াহাটি এখান থেকে 78 কিলোমিটার ডিস্টেন্স আছে। NH6-এর এই যে রোডটা রয়েছে, এই রোডটা কিন্তু খুব সুন্দর সিনিক একটা রোড, তবে দুর্ভাগ্যবশত এই রোডটাকে আমরা আসার সময়ও রাত্রিবেলা এসেছি এবং যাওয়ার সময়ও রাত্রিবেলাই ক্রস করছি। ওই খুলে দেওয়া জায়গাটার জন্যই বেশি ভয় করছে আমার, স্পিডে আমি বেশি চালাতেই পারছি না, নাহলে পাহাড়ি রোডে আমি এত আস্তে কখনো চালাইনি। টাইম হয়ে গেছে 9:21, আর এখনও পর্যন্ত 38 কিলোমিটার দূরে রয়েছি আমরা। ঠিক আছে, আজকের ডেটের প্রথম টোল প্লাজার সামনে, টাইম হচ্ছে 9:27। চলো আমরা বাম দিক দিয়ে বেরোই। আরে বাবা, সব লরি রেখে দিয়ে সব জাম করে রেখে দিয়ে যাবো কোথা দিয়ে? ওরে বাবা, এখানে তো বেশ ডেঞ্জারাস কন্ডিশন হয়ে আছে, কি অবস্থা। সামনে থেকে আমরা যে যাচ্ছি এটা হচ্ছে মেঘালয়, এবং রাইট সাইড দিয়ে যে গাড়ি আসছে সেটা হচ্ছে আসাম। এইরকম বর্ডার আমি ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো, ওরে বাবা,
টোল নিচ্ছে এত টাকা, রাস্তাটা একটু ভালো করি টোল প্লাজার কাছে তা না, যেখানে টোল নেবে সেখানটাই খারাপ। তো কামাখ্যা টেম্পলের একটু দূরে হোটেলটা বুক হয়ে গেছে আমাদের, গিয়ে দেখা যাক কি কন্ডিশন আছে। এটা সম্ভবত পল্টন বাজারেই হোটেলটা বুক হয়েছে আমাদের। আরে বাবা, এখানে কত বাজি ফাটছে দেখো, দুম দাম বাজি ফাটছে। তো আমরা জিএস রোডকে ছেড়ে দিয়ে এবারে ফ্রিডম ফাইটার রোড ধরে নেবো, এই রাস্তাটা। আর 5 কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের হোটেল আছে দেখাচ্ছে। এখানে প্রচুর হোটেল। শুধু রাত হয়ে গেছে বলে আমরা রিস্ক নিলাম না, নাহলে আমরা কামাখ্যায় গিয়েও হোটেল পেয়ে যেতাম। আমরা কিন্তু এখন টাউনের মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছি। হোটেলটা এমন জায়গায় হয়ে গেছে আর এমন টাইমও হয়ে গেছে যে আমি কিছু বুঝতেও পারছি না যেখানে হোটেলটা নেওয়া ঠিক হবে না কি হবে। না হলে হয়তো আমরা কামাখ্যা টেম্পলের দিকে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এত রাত হয়ে যাওয়ার কারণে কামাখ্যা টেম্পলে গিয়ে আর লাভও হবে না। টাইম হচ্ছে 10:54 আর আমরা চলে এসেছি হোটেলের সামনে। আচ্ছা, ওই ওর বড় বড় বোর্ড দেওয়া রয়েছে, সম্ভবত এটা অনুরাগ রেসিডেন্সি। তো চলে এসেছি আমরা অনুরাগ রেসিডেন্সিতে, এখানে রুম বুকিং আছে। তা সুমন ঘোষের নামে রুম বুকিং আছে। A few moments later. টাইম হচ্ছে এখন 11:34 আর আমরা হোটেলের রুমে চলে এসেছি। রুমটা ঠিক এরকম, একটা বড় সাইজের বেড রয়েছে যেখানে 3 জন আমরা আরামসে স্লিপ করতে পারবো। আর সাথে রয়েছে এসি, আর এখানে বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে। আজকে ভিডিওটা এই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।